ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির জন্যে এখন কি করছে না করছে এইটা মনে হয় এই গত 1.5 বছরে জাতির জন্য কি উপহার দিয়েছে এটা নিয়ে এখন কিন্তু আলাপ আলোচনা তারপরে সমালোচনা এগুলো হবে। তো অনেক ঘটনা উনি ঘটিয়েছেন যেগুলো বস্তুত দেশ এবং জাতির জন্য কল্যাণকর না, এবং আমরা কিন্তু একেবারেই আশা করি নাই যে ওনার মতো একজন মানুষ যে কোনোভাবেই হোক, ওনাকে তো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং উনি তো পেশায় ছিলেন শিক্ষক, তাই না? গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলে বাংলাদেশের লাখো গরিব মানুষের মুখে যেমন উনি হাসি ফুটিয়েছিলেন, একই সঙ্গে বহু মানুষের আবার কষ্টেরও কারণ হয়েছিলেন। এবং আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে উনি 1.5 বছর ধরে এই বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। উনি বাংলাদেশের একটা মৌলিক পরিবর্তন উনি ঘটাতে চাইতেন। উনি মুখে মুখে সেই কথাগুলো কিন্তু বলেও যাইতেন, কিন্তু বাস্তবে ওনার কর্মকাণ্ড ছিল সম্পূর্ণত দেশের স্বার্থের বিরোধী। 1 নম্বর যে সমস্যা উনি করছেন, মানে 1 নম্বর যে ধ্বংসযজ্ঞটা উনি করে গেছেন বাংলাদেশে, সেটা হলো যে কোনো একটা দেশের গৌরবের একটা জায়গা থাকে, যে কোনো একটা দেশের জাতির গৌরবের একটা জায়গা থাকে। তো বাংলাদেশের গৌরবের জায়গাটা ছিল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র আওয়ামী লীগকে দমন করার নামে উনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার জন্যে উনি ঔদ্ধত্য দেখিয়েছিলেন, এবং উনি ভাবছিলেন উনি এইগুলা করলে হয়তো সেটা বাস্তবায়িত হবে এবং সত্যি সত্যি বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেছিলেন। এই জন্যে ঔদ্ধত্য সহকারে উনি ওই যে একবার আমেরিকাতে ওই যে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উনি বললেন না যে 24 সালের জুলাইয়ের আগে যে ইতিহাস আছে এগুলো ইরেজ করে দিতে হবে, এগুলো ডিলিট করে দিতে হবে, রিসেট বাটন পুশ করে, তাই না? আমি সেদিনই আশ্চর্য হয়ে গেছিলাম যে এই ভদ্রলোক 80 পর বৃদ্ধ, ওনার জীবনে চাওয়া পাওয়ার তো কিছু নয়। উনি যদি বাংলাদেশের সন্তান হন তাহলে উনি বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এটাকে উনি রিসেট বাটন পুশ করে ইরেজ করে দিতে চাইলেন। এটা কি উনি সুস্থ মস্তিষ্কে বলেছিলেন নাকি অসুস্থ মস্তিষ্কে বলেছিলেন? উনি আমেরিকার বুকে উনি ঘোরাঘুরি করেন, তো ওই আমেরিকার স্বাধীনতার মহান যে নায়ক জর্জ ওয়াশিংটন এবং পরবর্তীতে দাস প্রথা অবলুপ্তির যে নায়ক অ্যাব্রাহাম লিঙ্কন, এই আমেরিকার লোকজন, সে ডেমোক্র্যাট হোক আর রিপাবলিকান হোক, উভয় দলের লোক, তারা কী পরিমাণ সম্মান করে এই জর্জ ওয়াশিংটন এবং অ্যাব্রাহাম লিঙ্কনকে। এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতেন না, জানেন না? আমেরিকাতে তো উনি দীর্ঘদিন ছিলেন। তো তাই যদি উনি জেনে থাকেন তাহলে বাংলাদেশের ক্ষেত্রে উনি এর ঠিক উল্টোটা কেন করা শুরু করেছিলেন? এবং এইটাই হলো উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সমালোচনাযোগ্য একটা কাজ উনি করার চেষ্টা করছিলেন। যদিও এই 12 ফেব্রুয়ারি 2026 সালের ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখিয়েছে যে না, তাদের মধ্যে এখন যদিও প্রচণ্ড রকমভাবে ধর্মীয় অনুভূতি কাজ করে, ধর্মীয় আদর্শ দ্বারা তারা ব্যাপকভাবে প্রভাবিত, কিন্তু তারপরেও তারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এটা তারা ভুলতে রাজি না। অর্থাৎ ভোটের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিয়েছে। এটা হলো এক। দ্বিতীয় যে ভয়ঙ্কর কাণ্ডটা এই বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূস করছেন আমার দৃষ্টিতে, সেটা হলো যে দেখেন, যে কোনো দেশের সবচাইতে কর্মক্ষম জনগোষ্ঠী হলো সেই দেশের যুব সমাজ। যে দেশে যত বেশি যুব সমাজ আছে ওই দেশটা তত বেশি সামনের দিকে এগোয়, কারণ দেশের উৎপাদন ব্যবস্থা এগুলো চালু রাখার জন্য তো এই যুব সমাজকেই দরকার। ওই যারা নাকি বৃদ্ধ হয়ে গেছে তাদের দিয়ে তো হবে না, আবার যারা নাকি শিশু কিশোর তাদের দিয়েও হবে না। এগোয় নিতে হবে, উৎপাদন শক্তি বৃদ্ধি করতে হবে কাদেরকে দিয়ে? এই যুব শক্তিকে দিয়ে, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত রসালো টাইপের এবং পপুলিস্ট একটা বক্তব্য দিতেন, দেশের যুব সমাজকে ক্ষমতায়ন করতে হবে। খুব ভালো কথা, তাই না? আমরাও চাই যুব সমাজ অবশ্যই ক্ষমতায় অংশীদার হোক এবং তারাও ক্ষমতা পরিচালনা করুক, এটা কিন্তু আমরাও চাই। কারণ যুবকরাই কিন্তু থাকে আদর্শবান। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে যখন বের হয় সে কিন্তু তখন টকবগে তরুণ এবং ভিতরে থাকে তার আদর্শের দ্বারা বলিয়ান একটা মনোভাব। তখনও কিন্তু সে করাপ্টেড হয় না,
বা সে খারাপ কাজ করবে এই ধরনের চিন্তাভাবনা তার থাকে না। তার মনের মধ্যে থাকে সে দেশ সেবা করবে, জনগণের সেবা করবে, এরকম। তো এই যুব সমাজকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে তাদেরকে দিয়ে অনেক বড় কাজ করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত এইগুলো ভাবতেন, আমার ধারণা, বা তার চিন্তায় মনে হয় এগুলো ছিল। কিন্তু উনি যখন সুযোগ পাইলেন এই বাংলাদেশে, তখন উনি যুব সমাজকে কোন দিকে ধাবিত করলেন? এই যে ছেলেপেলেগুলোর এই যে এই সমন্বয়ক নামধারী এখন এনসিপির যে নেতারা, এরাই তো সেই প্রজন্ম, এরাই তো সেই লোকজন, এরাই তো সেই ছেলেপেলে যারা নাকি শেখ হাসিনার কবল থেকে, মানে তার দুঃশাসন থেকে বাংলাদেশকে উদ্ধার করছিল। বাংলাদেশের মানুষ কিন্তু তখন এদেরকে মাথায় করে রাখছিল। এরা ছিল বাংলাদেশের জনগণের নয়নের মণি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা এবং বাংলাদেশের মানুষের একেবারে শর্তহীন ভালোবাসায় ছিল এরা সিক্ত, এবং এরা কিন্তু দেশ এবং জাতিকে পথ দেখাতে পারত। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? এরা খুব দ্রুতই মব কালচারে অভ্যস্ত হয়ে গেল। যেখানে সেখানে গিয়ে আক্রমণ, ভাঙচুর, গণপিটুনি দিয়ে মানুষ মারা শুরু করলো, চাঁদাবাজিতে জড়িয়ে গেল, লাখ লাখ না কোটি কোটি টাকা চাঁদা তারা আয় করা শুরু করলো, এবং কয়েকজনকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টার পদে বসিয়ে তাদেরকে সুযোগ করে দিল এইবার ওই শত শত কোটি না হাজার হাজার কোটি টাকা লুটপাট করার। এবং এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কোশ্চিনকালেও এদেরকে নিয়ন্ত্রণ করেন নাই। উনি ডেকে বলেন নাই যে তোমরা বাংলাদেশে যে কালচার চালু করছো, যে মব কালচার, চাঁদাবাজি কালচার, এইটা করলে তো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা করলে তো তোমাদের ভবিষ্যৎ খালি অন্ধকারই না, জাতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই জাতি তোমাদের দিকেই তাকায় ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কখনো এদেরকে ডেকে এইভাবে কথা বলছে? আমার মনে হয় না। যদি বলতো তাহলে এই ছেলেপেলেগুলা যেভাবে এই যে গত 1.5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে অবাধে লুটপাট, ভাঙচুর, ঔদ্ধত্য দেখিয়েছে, তাদের পিতৃসম শিক্ষক, পিতৃসম নেতা তাদেরকে যেভাবে বেইজ্জতি করছে, এবং রাস্তাঘাটে যেভাবে অশ্লীলভাবে গালিগালাজ করেছে, অশ্লীলভাবে যে যে স্লোগান দিয়েছে, আমরা তখনই বুঝে গেছিলাম যে এই যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তুত তাদেরকে পুরাই ধ্বংস করে দিয়ে গেলেন একটা জেনারেশনকে। বাংলাদেশের একটা টোটাল যুব সমাজ, ছাত্র সমাজ যে জেনারেশন, এটাকে এন্টায়ার ডেস্ট্রয় করে দিলেন। এখন এই যে সমন্বয়ক নামধারী যে লোকজনগুলো, কয়েকজন দেখলাম যে এমপিও হয়েছে, সো হোয়াট? এরা তো এখন জনগণের কাছে রীতিমতো শত্রুতে পরিণত হয়ে গেছে, তাই না? এবং সেটা হয়েছে তাদের কাজের কারণে, তাদের খাসলতের কারণে, তাদের অপকর্মের কারণে। তারা দেশ এবং জাতিকে এমন কোনো ভালো কিছু উপহার দিতে পারে নাই। তারা খালি বলতো কি ফ্যাসিস্টদের বিরুদ্ধে অমুক সমুক। জীবনে কোনো দিন তারা কখনো বাংলাদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করবে একটা বাক্য আমরা শুনি নাই। এবং অবশেষে আমরা বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলাম যে এই তথাকথিত সমন্বয়ক, তথাকথিত এনসিপি, এরা বেসিক্যালি এই জামাতের বি টিম ছাড়া আর কিছুই না। এরা বস্তুত জামায়াতের ফ্রন্ট লাইনের যোদ্ধা, এবং এদেরকে দিয়েই যাবতীয় অপকর্ম এখানে করানো হয়েছে। এবং এরা বুঝে হোক না বুঝে হোক, অথবা যৌবনের যে একটা উত্তেজনা থাকে, ওই উত্তেজনার দ্বারা ব্যবহৃত হয়ে তারা নিজেরাও স্বেচ্ছায় সজ্ঞানে নানা রকম অপকর্মে জড়িত হয়ে, ভাঙচুর, মারামারি, মব ইত্যাদিতে জড়িত হয়ে হয়তো আনন্দ পেয়েছে। হ্যাঁ, এই বয়সে সেটাই হওয়ার কথা। এই অল্প বয়সে যদি ক্ষমতা হাতে পায়, যারে যা ইচ্ছে করি তাই বলে, যাকে যা ইচ্ছে করি তাই অপমান করে যদি পার পাওয়া যায়, তা যুব সমাজ, তরুণ সমাজ কিন্তু সেটা তো মজা পায় এবং মনে করে যে এটা থ্রিল, ওই সিনেমাটিক যে থ্রিল আছে না, অনেকটা ওই কিসিম, তাই না? তো এখন এই ছেলেপেলেগুলাকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন পরে ক্ষমতা ছেড়ে, উনি তো আর বাংলাদেশে থাকবেন না, চলে যাবেন। কিন্তু উনি এই যে গোটা বাংলাদেশে এই যে যুব সমাজকে, যারা নাকি একটু নেতা গোছের, ওই যে সমন্বয়ক নেতা গোছের, এনসিপির নেতা গোছের, তাদের জীবনকে কি উনি হুমকিতে ফেলে দিয়ে গেলেন না? এখন এই যুবকগুলো এরা কিন্তু, আমরা অলরেডি শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন দ্বারা নিগৃহীত হচ্ছে। এত গেল বিএনপি। এরপরে যখন আওয়ামী লীগ যখন মাঠে নামবে, আসবে, ফিরে আসবে, তখন আওয়ামী লীগ এদেরকে তো বেছে বেছে খুঁজে খুঁজে বের করবে, বাটি চালান দিয়ে খুঁজে বের করবে, তাই না? ওই যারা যারা যে এমপি হয়েছে বলে যে ওরা পার পাবে, তাও তো না।
এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো উনি নিরাপদ শেল্টারে চলে যাবেন, কিন্তু এই যে ছেলেফেলেগুলাকে উনি বাংলাদেশে এই যে ফেলে রেখে যাবেন, এদের উপায়টা কি হবে? যারা নাকি একটু উচ্চ পদে ছিল, যারা হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করছে, তারা হয়তো ফাঁকে এদেশ ওদেশে ভেগে গেল, কিন্তু বাকি যে হাজার হাজার যে লোকজন আছে, ছেলেফেলে আছে, সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল, তাদের কি অবস্থা হবে? তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কি উচিত হয়েছিল যে এদেরকে লেলিয়ে দেওয়া, এদেরকে ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ না করা? এদেরকে দিয়ে যদি উনি বাংলাদেশের উন্নতির স্বপ্নই দেখতেন, তাহলে তো সেই দিকেই উনি ধাবিত করতেন। এদেরকে দিয়ে তো অন্তত মব কালচার এটা চালু করতেন না, এদেরকে দিয়ে তো উনি দুর্নীতি করাতেন না, এবং তখন এরা হতো বাংলাদেশের নয়নের মণি। বাংলাদেশের মানুষ কিন্তু এদের আশ্রয় করেই হয়তো সামনের স্বপ্ন দেখত। কিন্তু এখন এরা গত 1.5 বছরে এদের যে চরিত্র দেখিয়েছে, এদের যে আচরণ, এদের যে বেয়াদবি, এদের যে মানে কি বলা যায়, এদের যে উদ্ধত স্বভাব, এই বাংলাদেশের মানুষ যেভাবে দেখেছে, এতে করে দেখেন যে এখন বিএনপির সাথে তো এদের তেমন কোনো বৈরিতা বা সম্পর্ক খারাপ তা তো না। বিএনপির লোকজন এখন এদের উপরে চড়া হচ্ছে কেন? কারণ বিএনপির সাধারণ সমর্থকরাও এদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এটাকে গ্রহণ করতে পারে না, এবং তারাও এদেরকে ভয়ঙ্কর বেয়াদব বলে তারা কিন্তু গণ্য করে রাখছে। জাস্ট অপেক্ষাতে ছিল কখন ইলেকশনটা হবে, এবং ইলেকশনটা হলে, তারা জিতলে, তারপরে এরা আস্তে আস্তে এদের উপর চড়াও হবে, এবং যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেটা তো গেলে বিএনপির তরফ থেকে, এটা তো ধরেন যে হালকা টাইপের ট্রিটমেন্ট, তাই না? আর কিছুদিন পর যখন আওয়ামী লীগ মাঠে চলে আসবে, তখন কি আর হালকা হবে বলেন? এখন এই যে এই যে একটা বিশাল যুবক যুবতীদের জীবনকে এরকম বিপন্ন করে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে, এটা কি কোনো জাতির জন্য ভালো কাজ? উনি তো নিজের মতো নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, আর এদেরকে কি করে যাবেন? একেবারে বাঘের খাঁচার মধ্যে ফেলে যাবেন, তাই না? এখন এর জন্য দায়ী কে? এই ছেলেফেলেগুলো নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? এই ছেলেফেলেগুলো অনভিজ্ঞ ছেলে, তাই না? এরা তো বয়সের উত্তেজনা টকবক করে ফুটতে অনেক কিছু করে ফেলছে, কিন্তু এদেরকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ন্ত্রণ করে নেই। সুতরাং যাবতীয় দায়িত্ব কার উপরে পড়ে? এটাই হলো আমার প্রশ্ন। ধন্যবাদ।